আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হঠাৎ একই সিদ্ধান্ত নিল সেনাপ্রধান। এদিকে একই ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি কোনো দোষ করেননি, তিনি একেবারেই নির্দোষ। তাহলে কি আবারও ক্ষমতায় বসে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি নির্বাচন বন্ধ হতে যাচ্ছে? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 18 তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কাম। আওয়ামী লীগের খেলার সাথে পারবে না, আওয়ামী লীগের ধোলাইয়ের কাছে দাঁড়াইতে পারবে না। সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না, হরতাল, মিছিল, অবরোধ এগুলো দিতেই থাকবে। 18 জানুয়ারি বাংলাদেশে কি হবে? কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী? ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ইউনূসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল? 2026-এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে, তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পুতিনের দূত এমন আয়না দেখালেন, সোজা বার্তা, রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই। 2026-এ ওখানে নির্বাচন, কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এদিকে শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও 1 পয়সারও দাম দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চান সেটি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। তারা আসলে মন থেকে নির্বাচন চাচ্ছেন। কখনোই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকিদেরকে কাউকে নির্বাচনের ব্যাপারে যে আগ্রহী সেটি আমরা দেখি। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের স্বাদ বোধহয় মিটতেই চলেছে। এই নির্বাচন যে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে, সেই বিষয়টা তারা বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই লেখনীটা লিখেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। কারণ এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এ বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। ক্ষমতা মাত্র 26-27 দিন দূরে, কিন্তু ইউনূস সরকার এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এত সহজে ক্ষমতা কাউকে দিয়ে দেবে সেটা ভাববারও তো কোনো কারণ নাই, আছে কি? ইউনূস সরকার যে কত কিছুর বিনিময়ে ক্ষমতায় এসেছে তা তো আপনারা বুঝতেই পারছেন। চোখের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিন, এলএনজি, চট্টগ্রাম বন্দর সহ সবকিছু একে একে বিদেশিদের হাতে চলে যাচ্ছে। এগুলো তুলে দেওয়ার জন্যই তাকে ক্ষমতায় বসানো হয়েছিল, কারণ শেখ হাসিনা এগুলোর কোনোটাই বিদেশিদের হাতে তুলে দিতে রাজি ছিলেন না। কিন্তু ইউনূস চুক্তি করলেন, বিদেশিদের হাতে দেশকে তুলে দিলেন। এসব চুক্তির কোনো শর্তই আমাদের জানা নেই, আছে? আমরা তো জানি কেবল একটি অপ্রকাশযোগ্য চুক্তি বা এনডিএ স্বাক্ষর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। এখন যদি ইউনূস ক্ষমতায় না থাকেন, ইউনূসের পরে যেই ক্ষমতায় বসুক না কেন তার কাছ থেকে তো প্রতিশ্রুতি আদায় করতে হবে বিদেশি পক্ষগুলো, তাই না? আর এই কারণেই প্রতিদিন বিদেশিরা একবার দেখা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে, আরেকবার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। দুপক্ষই বিদেশিদের যে কোনো দাবিতে আমি রাজি হ্যাঁ ভোট দিয়ে দিচ্ছেন, যদিও তারা জানেন না যে ইউনূস এ যাবৎ কার সঙ্গে কোন শর্তে কোন চুক্তি করেছেন। বোয়িং এর জন্য চুক্তি করেছেন, এয়ারবাসের জন্য চুক্তি করেছেন, আমেরিকাকে সোনাদিয়া বন্দর দিচ্ছেন, মাতার বাড়ি কাকে দিচ্ছেন, চট্টগ্রাম বন্দর কারা নিচ্ছে, মানে কার সঙ্গে কোন কোন চুক্তিতে কোন শর্তে সব চুক্তি হয়েছে কিচ্ছুই কেউ জানি না আমরা। তারেক রহমানও জানেন না, শফিকুর রহমানও জানেন না, কারণ চুক্তিগুলোর কোনোটাই প্রকাশিত হয়নি। কিন্তু ক্ষমতা মাত্র 27 দিন দূরে, তাই যে যার মতো বিদেশিদের কাছে দাসখত লিখে দিচ্ছেন, হ্যাঁ ভোট দিয়ে দিচ্ছেন এইসব চুক্তির পক্ষে। বিদেশের নাগরিকরা এখনো জানে না তাদের ভবিষ্যৎ কৃষি জমি, ব্যাংকিং ডেটা কিংবা সমুদ্র বন্দর কার হাতে চলে যাচ্ছে। সেই দেশের দুই প্রধান দলের নেতা, দেশের প্রধান রাজনৈতিক দলটির অনুপস্থিতিতে এদের দুজনের যে কেউই মাত্র 27 দিন পর দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। নির্বাচনের আগেই তারা হ্যাঁ বলে দিলেন, কারণ ট্রাম্প চান শুধু তুলা তেল, বোয়িং সহ মার্কিন পণ্যের বিক্রি বাড়াতে। আর এই দুজন অর্থাৎ তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, তারা চান কেবল ক্ষমতার নিশ্চয়তা, প্রধানমন্ত্রী হতে। ইউনূস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র যে নন ডিসক্লোজার চুক্তি সাইন করেছে তার পূর্ণাঙ্গ টেক্সট এখনো গোপন। তাতে কোথাও যদি বলা থাকে বাংলাদেশের বাজারে আমেরিকান ওষুধের 20 বছরের পেটেন্ট সুরক্ষা বাড়ানো হবে কিংবা সেনাবাহিনীর যোগাযোগ যন্ত্রাংশ কেবল যুক্তরাষ্ট্র থেকে কেনা বাধ্যতামূলক হবে, তাহলে তার দায় কার? উত্তর সহজ, দায় নেবে না তারেক রহমান, নেবে না শফিকুর রহমান। তারা তো শুধু ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে বলেছেন যে আপনারা যা চান আমরা সই করে দেবো, আপনারা কাগজ নিয়ে আসুন, আমরা সই করে দেবো, দরকার হলে নির্বাচনের আগেই আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেখুন আমরা সই করি কিনা। তার মানে এই লেনদেনের মধ্যে দেশের 16 কোটি মানুষের ভোটাধিকারের বিষয়টি কোনো বিষয় নয়।
জরুরি হলো তাদের ক্ষমতায় যাওয়া। এর মাধ্যমে অবশ্য একটি বিষয় খুব পরিষ্কার, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটি পক্ষ ক্ষমতায় যাবে বলে ধরে নিচ্ছে না, মানে বিএনপি বা জামাত, মানে এদের কেউ একজন শুধু ক্ষমতায় যাবে তা ভাবছে না। তারা মনে করছে দুপক্ষকেই ক্ষমতায় নেওয়া যেতে পারে। সে কারণেই দুজনের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছে তারা। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক প্রতিনিধি দল যখন ঢাকা, দিল্লি, লন্ডন ঘুরে বেড়াচ্ছে, তখন তারা বিএনপি এবং জামায়াতকে একই স্কেলে মাপছে, যেন দুপক্ষই বাংলাদেশকে বিক্রির জন্য মুখিয়ে আছে। যার কাছ থেকে কম দামে কেনা যাবে তাকেই ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে নগদে। তারেক রহমান ভিডিও কলে শুল্ক হ্রাসের পক্ষে সাফাই গাইছেন, আর শফিকুর রহমান ফেসবুকে লিখছেন উইন উইন সিচুয়েশন নাকি হয়েছে আমেরিকার সঙ্গে। কিন্তু কেউ জানতে চাইলে না এই শুল্ক কমানোর পর বাংলাদেশের ছোট কৃষকরা রাস্তায় বীজ কিনতে পারবে তো? তাদেরকে উচ্চ দামে আমেরিকান জিএম বীজ গছিয়ে দেওয়া হবে না তো? কিংবা মানব সৃষ্ট তন্তুজ পোশাকে 100% ছাড়, মানে দেশীয় পাটকলের মৃত্যু হবে না তো? সবচেয়ে বড় কথা, কেউ কিন্তু দাবি করেননি যে এই এনডিএতে কি সাইন করা হয়েছে, কি দাসখত লিখে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসেছেন, 1.5 বছর ধরে ক্ষমতায় আছেন, এবং সেটা না দেখেই সেটার পক্ষে হ্যাঁ বলে দিচ্ছেন। এসব প্রশ্ন যেগুলো একটু আগে তুললাম, সেই প্রশ্নগুলো উত্থাপন করার সময় তারেক রহমানেরও নেই, শফিকুর রহমানেরও নেই। কারণ দুই নেতার চোখে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টের প্রেস রিলিজে নিজেদের নামটা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাওয়াই মূল কথা। সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় দাওয়াত পাওয়াটা খুব জরুরি। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি কোনো নৈতিক দর্শনের উপর দাঁড়িয়ে নেই, এটা খুব স্পষ্ট। এটা সোজাসুজি দাঁড়িয়ে আছে পণ্য বিক্রি, বাজার দখল আর সরবরাহ চেইন নিয়ন্ত্রণের উপর। সেটা যদি না করা যায় তাহলে যে কোনো রাষ্ট্রের প্রধানকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডাজন্ট ম্যাটার, তুলে নিয়ে আসবে আমেরিকা। মানে এই নীতির উপর দাঁড়িয়ে আছে। তুলা, তেল, ভুট্টা, বোয়িং ইতিমধ্যেই এগুলো বাংলাদেশে ঢুকে গেছে আমেরিকার। যুক্তরাষ্ট্র চায় তার কৃষি পণ্য এবং এভিয়েশন শিল্পের জন্য নিশ্চিত বাজার। বাংলাদেশের মতো দেশের জন্য এটা নতুন কিছু নয়। নতুন হলো এই এজেন্ডাকে প্রশ্ন না করে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের আমেরিকাকে স্বাগত জানানোর ব্যাপারটা এবং হ্যাঁ বলে দেওয়ার ব্যাপারটা। এই জায়গায় শেখ হাসিনার একটি বক্তব্য স্বাভাবিকভাবে আমরা তুলনা করতে চাইবো। শেখ হাসিনা বারবার বলেছেন দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে তিনি চান না, তিনি রাজি নন। সেন্ট মার্টিন নিয়ে গুজবের সময়ও সে কথাই তিনি বলেছিলেন। তার রাজনীতি নিয়ে হয়তো আপনার হাজার প্রশ্ন আছে, কিন্তু এই জায়গায় অন্তত তার অবস্থানটা স্পষ্ট ছিল। বিপরীতে তারেক এবং শফিকের অবস্থান যেন উল্টো। তারা কার্যত বলছেন বাজার, শুল্ক, এমনকি ভবিষ্যৎ নীতির উপরও দর কষাকষি করা যায় যদি তাতে ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়। তারা স্পষ্ট করে বলছেন দেশের বাজার, শুল্ক, বন্দর, এমনকি ভবিষ্যৎ রাষ্ট্রনীতি সবই বিক্রি করে দেব যদি তাতে ক্ষমতা ফিরে পাওয়া যায়। আর যুক্তরাষ্ট্র চাইছে ঠিক এটাই, একটা হ্যাঁ ম্যান সরকার, একটা এস ম্যান সরকার, একটা হ্যাঁ ভোট, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনকে ঠেকানোর পাশাপাশি বাংলাদেশের বাজারটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে আমেরিকা। এর ফলাফল সবচেয়ে বেশি গিয়ে পড়বে যাদের উপর তারা রাজনীতির টেবিলে নেই, গার্মেন্টস শ্রমিক, কৃষক, ছোট উদ্যোক্তা। শুল্ক ছাড়ে আমেরিকান কাঁচামাল এলে কারখানার মালিকদের মুনাফা বাড়তে পারে, কিন্তু শ্রমিকের মজুরি বাড়বে এমন নিশ্চয়তা নেই। বরং প্রতিযোগিতার অজুহাতে চাপ বাড়বে শ্রমিকদের উপরই, শ্রমিকদের মজুরি কমে যাবে। কৃষিতে আমদানি নির্ভরতা বাড়লে স্বল্প মেয়াদে দাম কমতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে স্থানীয় উৎপাদন ধ্বংস হলে ঝুঁকি বহুগুণ বাড়ে। এই বাস্তবতাগুলোই শফিকুর রহমান বলছেন উইন উইন, আর তারেক রহমান বলছেন দিয়ে দেন, সব দিয়ে দেন, আমাকে প্রধানমন্ত্রী বানান। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো স্বচ্ছতার মৃত্যু। রাষ্ট্রীয় পর্যায়ের বাণিজ্য এবং নিরাপত্তা চুক্তিতে এনডিএ মানে জনগণের জানার অধিকার সীমিত করা, যা করেছে একটি অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এখন দেশের ক্ষমতা পাওয়ার আগেই রাজনৈতিক নেতৃবৃন্দ যদি তাতে নিঃশর্ত সম্মতি দেয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে বলার সুযোগ থাকবে না যে তাদের হাত বাঁধা, কারণ হাত বাঁধার দড়িটা নিজেরাই শক্ত করে বেঁধেছেন। সংসদীয় তত্ত্বাবধান, নীতিগত আলোচনা, বিকল্প পথ সবকিছুই তখন অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। দেশের সম্পদ এবং বাজার নিয়ে যদি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার বিকিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি কেবল ইউনূস সরকারের দায়? না, দায়টা সমানভাবে তারেক রহমানের এবং শফিকুর রহমানের, যারা নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের বিনিময়ে পুরো জাতিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পণ বানিয়ে ছেড়েছেন। ধরুন তারা যদি ভোটের আগে বলেন আমরা ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে সামরিক লজিস্টিক সুবিধা দেব, বিনিময়ে তারা আমাদেরকে সন্ত্রাসী তকমা দেবে না, তাহলে জনগণ তো জানবে যে কিসের লেনদেন হচ্ছে, কাকে তারা ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন। কিন্তু এখন তারা গোপন চুক্তিকে জাতীয় স্বার্থ বলে চালিয়ে দিচ্ছেন, আর কেউ প্রতিবাদ করলে তাকে নিশ্চিত আমেরিকা বিরোধী বলে দাগিয়ে দেওয়া হবে, মানে ট্যাগ করা হবে। শোনা গেছে আওয়ামী লীগের সঙ্গেও আমেরিকা যোগাযোগ করেছে, বোঝাই যাচ্ছে একই ধরনের প্রস্তাব তাদেরকেও দেওয়া হচ্ছে। যতটা জেনেছি আওয়ামী লীগ এখনো কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় ফিরতে রাজি নয়। কিছুদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন এখনো যদি তাদের শর্তে রাজি হই তাহলে আমি আমার প্রধানমন্ত্রিত্ব ফিরে পেতে পারি। কিন্তু শেখ হাসিনা হয়তো বুঝতে পারছেন না তিনি বিক্রি করতে না চাইলে কি হবে। দেশ বিক্রি করার জন্য তারেক রহমান, শফিকুর রহমানরা মাছের ভাগার মতো তেল, গ্যাস, বন্দর মানে কেনাকাটার তালিকা নিয়ে বসে আছেন রাজপথে। যে কোনো বিদেশি সামনে আসা মাত্র তাকে হাত পা ধুইয়ে ঠান্ডা ঘরে বসিয়ে কোকা-কোলা পান করাতে মাথাটা মাসাজ করতে করতে সবকিছু তাদের হাতে তুলে দিতে পারলেই তারা হ্যাপি এন্ডিং ক্ষমতা। আর বিনিময়ে যদি প্রধানমন্ত্রী হওয়া যায়, দুর্নীতিবাজ বা জঙ্গিবাদের তকমাও যদি মুছে ফেলানো যায়, তাহলে কে হায় অত দেশপ্রেম দেখাতে যায় বলুন। কিছুদিন আগেও আমেরিকান রাষ্ট্রদূত আমেরিকাকে মেসেজ পাঠিয়েছিলেন তারেক রহমানকে দুর্নীতিবাজ শ্রেষ্ঠ বলে আর জামায়াতকে জঙ্গি দল বলে। সব এখন ভুলে যাবে, কারণ বাংলাদেশ তারা আমেরিকার হাতে তুলে দিতে 4 পায়ে খাড়া। 4 পা বলছি, কারণ আছে। কারণটা কি আপনারাই বলুন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। এখন এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন,
এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে, এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না নির্বাচনের পরে, তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার। এই মুহূর্তে যেটি নেই, কাজেই এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিংবা আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই, কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যেই অকার্যকর করে রাখা হয়েছে, এটি দেশে পারবে না। এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আর্থওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আঘাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাইয়ে দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস
একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে তা কি আদেও নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নামসর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে? এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালেও বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে। যে কর্মসূচি হোক না কেন, সেটা 5% 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ 4 সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সব মানুষ মারা যাবে না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসবে। এটি অন্যায়ভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রহসন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অর্থাৎ বাংলাদেশের এই যে সমস্যা, আমরা যে একটা গভীর সমস্যার মধ্যে ঢুকে পড়েছি, এই সমস্যা থেকে আমরা খুব সহসা বের হতে পারছি না। আগামী 1 মাসের মধ্যে বের হতে পারছি না, আগামী 2 মাসের মধ্যে বের হতে পারছি না, খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের হতে পারছি না। অর্থাৎ আমরা দীর্ঘ স্থায়ীভাবে একটা গহ্বরের মধ্যে, একটা গর্তের মধ্যে ঢুকে থাকলাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রসঙ্গে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং এবং বড় ধরনের বাংলাদেশকে নিয়ে বড় সতর্কতা যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে এগোতে পারছে না। ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার ফ্যামিলি সহ যমুনার মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটি নিয়ে সারা বাংলাদেশের মধ্যে একটি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করে দিয়েছে, তাহলে তারেক জিয়ার সাথে এই ডক্টর ইউনূস ফাইনাল ডিলটি করে ফেললো। যদি ফাইনাল ডিল হয়ে যায় তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি? তারেক জিয়ার হাতে ক্ষমতা তুলে দিলেই তো পারে। আজকে এই সকল বিষয় নিয়ে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ডক্টর ইউনূস এই বুড়া খাটাসটা এত ইজিলি তারেক জিয়ার সাথে ডিল ফাইনাল করবে না। যতক্ষণ পর্যন্ত 100% সে ইনশিওর হবে না সে ক্ষমতা থেকে চলে গেলেও রাষ্ট্রপতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত খুব ইজিলি একটি নির্বাচন দিয়ে বিএনপি জিতে যাক, বিএনপি ক্ষমতায় চলে আসুক, আমি বিদেশ চলে যাব, তা হবে না। কারণ বাংলাদেশের মধ্যে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য ডক্টর ইউনূসের আছে এবং ডক্টর ইউনূসের যে পরিমাণ ক্ষমতার লোভ এবং ডক্টর ইউনূস ক্ষমতা শীর্ষ পর্যায়ে থাকতে যে পরিমাণ অভ্যস্ত হয়ে গিয়েছে, ডক্টর ইউনূস এত সহজে বাংলাদেশ ছেড়ে কোথাও যাচ্ছে না, এটা মোটামুটি শিওর। তাই তারেক জিয়ার সাথে যদি আলাপ আলোচনা হয়, তারেক জিয়াকে ক্লিয়ার কাট ভাবেই ডক্টর ইউনূস বলে দিয়েছে, আমি যদি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করেও থাকি, আমাকে নির্বাচন পরবর্তী সময় তুমি যদি প্রধানমন্ত্রী হও, আমাকে রাষ্ট্রপতি করতে হবে। সে যাতে রাষ্ট্রপতি হতে পারে, জুলাই সনদের মধ্যে এমন কিছু সিস্টেমেটিক ভাবে আইন তৈরি করে রাখা হয়েছে, সেখান থেকে ইজিলি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার পথে যদি তাকে করা হয়, কোনো বাধা নেই। সকল কিছু সেখানে উল্লেখ করা হয়েছে। আরো বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও তারেক জিয়ার সাথে আলোচনা হতে পারে। এখন আপনাদের প্রশ্ন, আর কি কি আলোচনা হতে পারে? আমার নিজের ব্যক্তিগত অভিমত, হয়তোবা আওয়ামী লীগ নির্বাচনের আগের সময়ে রাজপথে নামার জন্য চেষ্টা করবে। তখন বিএনপি, ডক্টর ইউনূস গং এবং জামাত সকল রাজনৈতিক দল সেটা কিভাবে প্রতিহত করবে সে বিষয়ে তাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাদের মেইন কথা হচ্ছে আমরা বনিব না, হবে না হবে সেটা পরের বিষয়। মূলত আমাদের একদিকে সকলকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যাতে এই নির্বাচনটা বানচাল করতে না পারে এবং আওয়ামী লীগ যাতে রাজপথে নামতে না পারে এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তোলার কোনো দরকার নাই। এই বিষয়গুলো হয়তো তারেক জিয়া কনফিডেন্স দিয়েছে ডক্টর ইউনূসকে। কেন কনফিডেন্স দিয়েছে? তার মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনূসের উপর কিন্তু এই রিসেন্টলি বহির্বিশ্ব থেকে অনেক চাপ আসছে, ব্রিটিশ এমপিদের পক্ষ থেকে চাপ আসছে, আমেরিকা কংগ্রেসম্যান থেকে চাপ আসছে, জাতিসংঘ থেকে চাপ আসতেছে। অলরেডি বাংলাদেশে এখন নবনিযুক্ত আমেরিকার যে রাষ্ট্রদূত আসছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার পক্ষ থেকেও চাপ আসছে। সে কারণে বিএনপির
যে এখন চেয়ারপারসন হয়েছে বা চেয়ারম্যান হয়েছে তারেক জিয়া, তার একটি ভরসা দেওয়া প্রয়োজন ছিল ডক্টর ইউনূসকে, সে ভরসা দিতে গিয়েছে, আবার একটা ডিলও হয়তো করতে চেয়েছে, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু মুড সুইং বেশি করে। আজকে ডিল হয়েছে, কালকে আরেকজন গিয়ে যদি ভালো অফার দেয় ওনার মুড সুইং হয়ে যায়, বা কালকে আরেকজন গিয়ে যদি ওনাকে ব্রেনওয়াশ করতে পারে যে বিএনপি যেটা চাচ্ছে টেকনিক্যালি ভাবে হয়তো বা পল্টি খেতে পারে, আপনি এভাবে করেন না অন্যভাবে করুন, ওনার মুড সুইংও হতে পারে। কারণ উনি আজকে বৈঠক করে বিএনপির সাথে কালকে আবার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয়, আজকে বৈঠক করে বিএনপির সাথে কালকে আবার বক্তব্য দেয় নাহিদ ইসলাম এবং এনসিপি অনেক নেতা এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, আবার তিনি ভোটের পক্ষ প্রচার না চালাই, মানে এক পক্ষের হয়ে উনি নিউট্রাল থাকতে পারছে না। সে কারণে ডক্টর ইউনূসকে বিশ্বাস করা যায় না, কারণ ডক্টর ইউনূস অন্য লেভেলের খেলোয়াড়। কারণ তিনি ইন্টারন্যাশনালি ভাবে সকল ইহুদি নাসারার সাথে মিশতে কিভাবে মুনাফিকি করতে হয়, আবার জামাতের সাথে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারে ঘনিষ্ঠ হওয়ার পর কিভাবে মুনাফিকি করতে সকল কিছু শিখে গিয়েছে। তাই ডক্টর ইউনূসকে যদি বিএনপির যে নতুন চেয়ারম্যান হয়েছে তারেক যে মনে করে যে কাঁচা খেলোয়াড়, সেটা ভুল করবে। ডিল ফাইনাল হলো মনে হতে হবে নির্বাচনের আগ পর্যন্ত, ক্ষমতায় বসার আগ পর্যন্ত ডিল এখনো ফাইনাল হয়নি। আগে একবার ক্ষমতায় বসে আগে একেবারে প্রধানমন্ত্রী তারপর মনে করবো ডিল আসলে তখন ফাইনাল হয়েছে। কারণ নির্বাচনের দিনও কিন্তু ডক্টর ইউনূস চাইলে খেলা ঘুরিয়ে দিতে পারে, কারণ জোর যার মুল্লুক তার। কারণ ডক্টরের সাথে জামাতপন্থী যে সকল সিন্ডিকেট আছে সকলেই থাকবে। ডক্টর যদি চিন্তা করে আমি 160টা বা 55টা আসন জামাতকে পাই দিব, কোন কোন আসন সিলেক্ট করে ফেলবো, নির্বাচনের রাতের আগের দিন ডিক্লেয়ার দিবে, এত আসনে এই আসনে জামাতের প্রার্থী জয়লাভ করছে, 5000 ভোটে 1000 ভোটে ডিফারেন্স হয়েছে বিএনপির সাথে। বিএনপি কি করবে? কিচ্ছু করার নাই রে ভাই। বিএনপি তখন বলবো আমি নির্বাচন বয়কট করলে লাভ কি হবে? আবার ডক্টর ইউনূস ক্ষমতা থাকবে। বিএনপি তখন আন্দোলন যদি নামে ডক্টর ইউনূসের পতনের জন্য বা জামাতের পতনের জন্য, তখন কি হবে? তখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ বিএনপি তখন আর কোনো পথ নাই। ঘুরে ফিরে বিএনপির উপরই রিস্ক বেশি হবে। সে ভয়ে বিএনপিকে সমঝোতায় করতে হবে, সমঝোতাতে থাকতে হবে, তা না হলে আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে আওয়ামী লীগ একটি নির্বাচন করতে হবে। এগুলোই হচ্ছে বিএনপির হাতে কিছু অপশন, তাছাড়া বিএনপি আর কোনো অপশন বাকি নেই। সে কারণে বিএনপিকে এখন গালি দিলে বলে হো, গালি না দিলে বলো হো, অপমান করলেও বলো হো। বিএনপি কিন্তু প্রতি উত্তর দিলে এরা ভেসে যাবে, কিন্তু বিএনপি প্রতি উত্তর দিচ্ছে না, কারণ ওদেরকে ভাষাতে গেলে তো বিএনপি সব এসে যাবে। কারণ আওয়ামী লীগ নামলে তো বিএনপি এক আওয়ামী লীগের সাথে কাঁটা দিয়ে টিকবে না। যেখানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত এবং বিএনপি সহ দেশ শাসন করার পর আওয়ামী লীগ রাজপথে নেমেছে, দুইটা দল সহ রাজপথে নেমে প্রশাসন সহ ফাইট করে আওয়ামী লীগের সাথে টিকে নাই। সেখানে বিএনপি এক আওয়ামী লীগের সাথে ফাইট করা সম্ভব? রাজপথে অসম্ভব। কথা বুঝেন নাই? এই ভয়টা বিএনপির আছে। বিএনপি যত জনপ্রিয়তা থাকুক, সাংগঠনিকভাবে রাজপথে ফাইটের মধ্যে বিএনপি আওয়ামী লীগ থেকে যোজন পিছিয়ে। শিবিরের কর্মী কম, জামাতের জনসমর্থন কম হলো, রাজপথের ফাইটের মধ্যে 19-20 আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে এই শিবিরের কর্মীদের। তাই রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগ কখনোই বিএনপিকে কাউন্টে নেয়নি, ভোটের রাজনীতিতে কাউন্টে নিয়েছে। রাজপথের রাজনীতি সবসময় আওয়ামী লীগের সাথে কাউন্টেবল আগেও ছিল, এখনো আছে। সবাই এটা শেখা যাবে যে শিবিরের একটি সিস্টেমেটিক ভাবে তারা রাজপথে কিভাবে ফাইট করতে হয়, আন্দোলন সংগ্রাম করে কিভাবে টিকে থাকতে হয়, সেটা তারা গুপ্তভাবে হলেও জানে। কিন্তু তারা একটা সমস্যা, মুনাফিকি রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, কিন্তু রাজপথের রাজনীতির জন্য তারা বিএনপি থেকেও পারফেক্ট। কিন্তু আওয়ামী লীগ একাই 100, এটা বাস্তবতা। হয়তো এখনো সংগঠিত হয়ে নামতে পারে নাই, 2-3 বছর পরে হোক, 1 বছর পরে হোক, 2 মাস পরে হোক, বা 10 দিন পরে হোক, যখন সংগঠিত হয়ে নামবে তরুণ সমাজ বুঝতে পারবে আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়। আর আওয়ামী লীগের সাথে যখন ওদের অঙ্গ সংগঠন নামবে রাজপথে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এই ডক্টর ইউনূস গং, ডক্টর ইউনূস অন্তত যদি আল্লাহ বেঁচে থাকে, তখন উনি রাষ্ট্রপতি থাকুক বা বিদেশে পালিয়ে থাকুক, তখন বুঝতে পারবে এই আওয়ামী লীগকে কখনো এভাবে কোণঠাসা করে, এভাবে গ্রেপ্তার হুমকি ধামকি দিয়ে দমানো যায় না। আওয়ামী লীগ আগেও যেভাবে ফিরে এসেছে, এখনো দ্বিগুণ শক্তি নিয়েই ফিরে আসতে পারে। এটা বাস্তবতা, এটা সকলেই মানে। বিএনপি সকল এমপি প্রার্থী যারা, তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নিয়ে বলার চেষ্টা করে। মির্জা ফখরুল কিছুদিন আগে বলেছে যে আমি বড়দল বলতে তো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকেই বুঝি। আবার বিএনপির অনেক প্রার্থী এখন বলছে যে হত্যাকাণ্ড হয়েছে বিচার বহির্ভূত, এগুলো তো পুলিশ ঘটিয়েছে, আওয়ামী লীগ ঘটায়নি। তার মানে কি? সকলেই চায় বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ ফিরে আসুক। কারণ যে সকল বিএনপি নেতা এখন দেখছেন বড় বড় বিএনপির মুখপাত্র হিসেবে কথা বলে, তারা কিন্তু একসময় আওয়ামী লীগ করতো। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তো কোনো দলই ছিল না, সকল কিছু পুষ্ক দল ছিল। বিএনপি গঠন হয়েছে অনেক পরে, জাতীয় পার্টি গঠন হয়েছে অনেক পরে। জামাত আওয়ামী লীগের থেকে পুরনো সংগঠন, কিন্তু বাংলাদেশের জন্য জামাতের কোনো অবদান নাই। উল্টা জামাত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। জামাত পাকিস্তান একটি রাজনৈতিক সংগঠন, জামাতকে আমি কাউন্টে কেন নিব বাংলাদেশের রাজনীতিতে? কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাংলাদেশের আসল বাস্তবতা। আপনাদের কাছে আমি এই ভিডিওতে সকল কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ার করে দিয়েছি। তাই তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠকের ফলে ডক্টর ইউনূস যমুনা থেকে চলে যাবে বা ডক্টর ইউনূস সেফ এক্সিট নিয়ে নিবে, এই সকল বিষয় এত তাড়াতাড়ি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখনো অনেক সময় বাকি আছে, অনেক খেলাও বাকি আছে আমাদের, সেজন্য আরো সময় অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।